সুভা প্রচণ্ড জোরে জোরে কাঁদতে কাঁদতে চিৎকার করে ওঠে তানভীর বলে। তখনই তানভীর পেছন থেকে বলে ওঠে, আমি এখনো মরি নাই, বাইচা আছি। পরিচিত কণ্ঠস্বর কানে ভেসে আসতেই নিশ্চুপ হয়ে যায় সুভা। একদম বরফের মতো ঠান্ডা হয়ে যায় সে। একটু আগে যে সুভা লাফালাফি করছিল, কান্নাকাটি করছিল, তা তাকে দেখে মনেই হচ্ছিল না। একদম চুপচাপ হয়ে যায়। আঘাতপ্রাপ্ত বাঘিনীর মতো তাকিয়ে থাকে তানভীরের দিকে, চোখ মুখ শক্ত করে। তানভীরও সুভাকে একটু সেফ জায়গায় দাঁড় করায় আর বলে ওঠে সুভাকে, ঝেমড়ি, ভালো তো আমাকে বাঁচিস অবশ্যই, কিন্তু স্বীকার করিস না কেন? আর এদিকে সুভা কোনো উত্তর না দিয়ে তানভীরের সামনে থাকা পাথরের উপরে দাঁড়ায় আর তানভীরের গাল বরাবর খুব জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। রীতিমতো নিজের সর্বোচ্চ শক্তি দিয়েই মারে তানভীরকে। একটু নড়ে ওঠে তানভীর, গাল ধরে দাঁড়িয়ে থাকে। আর বেশ অবাক হয় তানভীর। সুভা যে তাকে মারার জন্য এইভাবে উঁচুতে উঠবে, এটা তানভীর কল্পনাতেও করেনি। নিচে থাকলে হয়তো গাল বরাবর থাপ্পড়টা পড়তো না, তাই সুভা উপরে দাঁড়ায়, তাও তানভীরের সাহায্যে। আর এদিকে তানভীর গালে হাত দিয়ে বলে ওঠে, শয়তান ঝেমড়ি, এক থাপ্পড়ে চাপা দাঁত নাড়িয়ে দিল। তানভীরের কথাটা শেষ হওয়ার সাথে সাথে আরও একটা থাপ্পড় পড়ে গেল তানভীরের আরেক গালে। তানভীর চুপচাপ দু গালে হাত দিয়ে সুভার সামনে দাঁড়িয়ে থাকে। সুভার এমন রূপ দেখে শুকনো ঢোক গিলে তানভীর। মনে মনে ভাবে, না, এটা তার বউ হতেই পারে না। সেও তানভীরের হাতে ৪৫টি থাপড় খেয়ে তার বইয়ের স্মৃতিশক্তি সব নষ্ট হয়ে গিয়েছে। তানভীর সুন্দর মতো সুভার খুব কাছে দাঁড়িয়ে দোকানে হাত দিয়ে বলে ওঠে, সরি পরি। কথাটা বলার শেষ হওয়ার সাথে সাথে সুভা তানভীরের হাত সরিয়ে তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আর ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে থাকে। সুভার এমন কান্না দেখে তানভীরের চোখের কোণায় জল চলে আসে। তবে তানভীরের চোখের পানি যে খুশিতে। তারপরেও তাকে ভালোবাসে, খুব ভালোবাসে। সুভার কান্না আজকে বলে দিচ্ছে যে সুভাও তানভীরকে খুব ভালোবাসে। তানভীরও সুভাকে নিজের হাতের বাঁধনে আবদ্ধ করে নেয়। আর সুভা কাঁদতে কাঁদতে বলে ওঠে তানভীরকে, আপনি কেন এলেন তানভীর? কেন এলেন আমার জীবনে? আর এলেনই বা যখন, কেন এভাবে পাল্টে গেলেন? আপনার তো বাবা মা ভাই আত্মীয় সবাই আছে, আমার তো আপনি ছাড়া কেউ নেই। আমি তো এতিম মানুষ, ভাই যাও আছে তাও আধমরা। তাও কেন আপনি আমার ভাইকে মারতে বললেন তানভীর? আমি তো পুরোপুরিভাবে আপনার হয়েই গিয়েছিলাম, আপনার ভালো খারাপ সব মেনে নিয়েছিলাম। তারপরও কেন আপনি এমন করলেন? আমার ভাই তো অবলা বাচ্চা, ছোট মানুষ, ও যদি ঠিক থাকতো কখনো আমাদের মাঝে আসতো না। আপনার ওর প্রতি এত রাগ কিভাবে হলো? ও তো যে কোনো দিন আমাকে একা করে মারা যাবে। তারপরও কেন আপনি এমন করলেন? আমার তো আপন বলতে আপনি আর আমার ভাই ছিলেন। কেন আমার বিশ্বাস ভাঙলেন তানভীর? কেন? কথাটা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে সুভা। এদিকে সুভার বলা প্রতিটি কথাই তানভীরের গায়ে সূচের মতো বিঁধল যেন। আসলেই তো তাই। সুভা তো এতিম, তাকে যে যা বুঝাবে সে তো তাই বুঝবে। সুভার পরিস্থিতি তো আর সাধারণ ৫টা মেয়ের মতো ছিল না। মা মরার একদিনের মাথায় তানভীর তাকে বিয়ে করলো। আবার কিছুদিনের মধ্যে বাবার আসল পরিচয় বের হলো, ভাইও আধমরা। ঠিক এই সময় সুভাকে যে যা বুঝাবে তাই তো সে বুঝবে। তানভীর চোখ বন্ধ করে ফেলে। তানভীরের চোখ দিয়েও কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। রাজনীতিতে তানভীর এতটাই ব্যস্ত ছিল যে সুভার দিকটা তেমনভাবে লক্ষ্যই করলো না। তার উপরে সুভাকে এত কষ্ট দিল, ৪৫টি থাপ্পড়ও মারল, তাও যে সুভা ঠিক আছে এটাই অনেক। তানভীর সুভাকে বলে ওঠে, আমি তোর ভাইকে মারতে বলি নাই সকাল। সুভা ছেড়ে দেয় তানভীরকে আর খুব ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে থাকে তানভীরের দিকে। সুভা বলে ওঠে, আমি নিজের কানে আপনার ভয় শুনেছি। তা শুনে তানভীর পকেট থেকে ফোনটা বের করে সুভার সামনে ধরে, যেখানে তার ফুপি নিজের কুকর্ম স্বীকার করেছে। সুভার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার মানে সুভার নিজের বাবা ও তারই আপনজনের হাতে শেষ হয়েছিল। কিন্তু এটা তো ছিল তার ফুপির আগের কুকর্ম। তার সাথে তানভীরের যে ভাইকে মারতে বলেছিল তার সম্পর্ক কি? সুভা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় তানভীরের দিকে। তখন তানভীর বলে ওঠে, আমি জানি তুই কি ভাবছিস। সেদিন রাতে তুই যে আমাকে বের করে দেওয়ার পর তোর ফুপি রুমে ঢুকে তোকে যে একটা ভয়েস শোনায়, সেটা এআই দিয়ে তৈরি ছিল। আর হসপিটালে সকালে গিয়ে যেই দুজন নার্সের কথা শুনেছিলি, সেগুলোও নাটক ছিল। সুভা তখন প্রতিউত্তরে বলে ওঠে, আপনি যে মিথ্যা বলছেন না তার গ্যারেন্টি কি? সুভার কথার সাথে সাথে তানভীর একটা ৪ মিনিটে আরেকটা ভিডিও অন করে,
যেখানে দেখা যায় সেদিন হসপিটালে সুভা যাদের কথা শুনে থমকে গিয়েছিল আর তানভীরকে ভুল বুঝেছিল তারা আসলে সালমান হকের ভাতিজি। সুভা তাদের মাস্ক পরা অবস্থায় চিনতে পারেনি। সুভা ছলছল নয়নে তাকায় তানভীরের দিকে। সুভাকে তানভীরের দিকে তাকানো দেখে তানভীর বলে ওঠে, আমি খারাপ মানুষ এটা আমি জানি সকাল, কিন্তু তোর খারাপ হোক এটা আমি কখনোই চাই না। তোর ভাই আমারও ভাই, আর তুই এতিম না। আমি তোর অভিভাবক। যতদিন আমি জীবিত ততদিন তুই এতিম না। সুভা আর কোনো প্রত্যুত্তর করলো না। তানভীরকে সে এতটা ভুল বুঝলো। তানভীর তখন আবারও বলে ওঠে, আমার একটাই আফসোস পড়ি, তোর বিশ্বাস অর্জন করতে পারলাম না। ভালো থাকিস। কথাটা বলেই তানভীর সামনের দিকে পা বাড়ায়, তারপর আবারও পিছনে ফিরে তাকায়। আবার সুভার উদ্দেশ্যে বলে ওঠে, কিছু মানুষ সারা জীবন আমাদের ভাগ্যে থাকে, কিন্তু নসিবে নয়। সুভা তানভীরের কথার অর্থ বুঝতে পারে। এদিকে তানভীর নিজের কালো চশমা চোখে দিয়ে তার চিল্লের হাসি দিয়ে সামনে হেঁটে যেতে থাকে। আজকে তানভীরের হাঁটার গতি বলে দিচ্ছে তার পা খুবই অচল। ছেলে মানুষ সহজে কাঁদে না, কিন্তু তানভীর কেঁদেছে। সেটা সুভারও নজর এড়ায়নি। ঠিক 7 মিনিট ধরে তানভীর হেঁটে যাচ্ছে। তারপর তার হাতে হঠাৎ টান পড়ে। তানভীর নিজের হাতের দিকে তাকিয়ে দেখে সুভা চোখ ভর্তি পানি নিয়ে তার পিছনে হাত ধরে দাঁড়িয়ে আছে। তানভীর খুব আস্তে করে সুভার হাত ছাড়িয়ে আবার সামনের দিকে যেতে থাকে, আর সুভাও অনাথ শিশুর মতো তানভীরের পিছু পিছু হেঁটে যেতে থাকে। সুভা দুঃখে দুঃখে মুখ করে বলে ওঠে, তানভীর। তানভীর কোনো উত্তরই দেয় না, বরং হেঁটেই যেতে থাকে। আর সুভাও বারবার তানভীরের হাত ধরে যেতে থাকে আর তানভীরকে মানানোর চেষ্টা করে। বলে ওঠে, তানভীর প্লিজ, প্লিজ তানভীর, শোনো না প্লিজ তানভীর। কিন্তু তানভীর থামে না। তানভীর তখন বলে ওঠে সুভাকে, চলে যা পরি, তুই এখন মুক্ত। কিন্তু সুভা তো থামবার নয়, সে তো বারবার তানভীরকে অনুরোধ করে, প্লিজ তানভীর এভাবে বলো না, শোনো না তানভীর। সুভা তানভীরের পিছু পিছু যেতে থাকে তার নাম জপতে জপতে, কিন্তু তানভীরের কোনো প্রতিক্রিয়াই দেখা যায় না। এক পর্যায়ে সুভা কেঁদে ওঠে আর বলে ওঠে, আই লাভ ইউ তানভীর, আই লাভ ইউ সো মাচ। সুভার মুখে এই কথাটা শোনার পরে তানভীর একেবারে থেমে যায়। এরপর সুভার হাত ধরে টান দিয়ে তাকে বুকের সাথে জড়িয়ে নেয়। সুভা আবারও তানভীরকে বলে ওঠে, আই লাভ ইউ তানভীর। তানভীর তখন প্রতিউত্তরে বলে ওঠে, আমি কি তোমাকে জোর করেছি? সুভা সাথে সাথে বলে ওঠে, না, আমি স্বেচ্ছায় আপনার প্রেমে পড়েছি। তানভীর আবারও পরীকে ডেকে ওঠে, পরী। সাথে সাথে সুভা বলে ওঠে, হুম। তানভীর বলে ওঠে, আই লাভ ইউ ইয়ার, তোকে অনেক ভালোবাসি আমি। তুই আমাকে ছেড়ে যাস না প্লিজ। বড্ড এলোমেলো হয়ে গিয়েছিলাম আমি। সুভা আরো শক্ত করে জড়িয়ে ধরে তানভীরকে। তানভীরও সুভাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। তা দেখে দূর থেকে মাহির বলে ওঠে, নাটকে তানভীর ভাই যে সেরা রে। সুভা আর তানভীরের ব্যক্তিগত মুহূর্তে পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। তা দেখে তানভীর তো বিরক্তিতে বলে ওঠে, তোকে কি জন্মই হয়েছে আমার আর বইয়ের পিড়িতে বাধা দেওয়ার জন্য? তানভীরের কথা শুনে পঞ্চপাণ্ডব মিটিমিটি করে হাসতে থাকে, কিন্তু কিছু বলে না, কারণ আজকে খুশির দিন। তানভীর যে তাদের তল দেশের ছাল তুলবে না এটাও তারা জানে। সাকিব সুভাকে বলে ওঠে উদ্দেশ্য করে, ভাবি সাপ আপনি কইলাম আর যাইবার পারবেন না আমাগো ধুইয়া। সুভা সাথে সাথে মাথা নেড়ে সম্মতি দেয় আর সে যাবে না। তানভীর সাথে সাথে বলে ওঠে, গেলে আমার গোল্ডেন চাপাতি দিয়ে ওর মাথাটা আলাদা করব না, তাই ও যাবে না। তানভীরের কথা শেষ হওয়ার সাথে সাথে সুভা বলে ওঠে, আর আপনার হাত কেটে অন্য হাতে ধরিয়ে দেব। সুভার কাট কাট কথা শুনে তানভীর আর তার পঞ্চপাণ্ডব অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তা দেখে তানভীর সাথে সাথে বলে ওঠে, মাহির। মাহিরও বলে ওঠে, জি ভাই। তানভীর বলে ওঠে, বেশ অবাক হয়ে, খোঁজ লাগা এটা কার বউ? সুভা সহ সকলে খুব জোরে জোরে হেসে ওঠে তানভীরের কথা শুনে। আর তানভীর বলে ওঠে, আমার অমন শান্তশিষ্ট লেজবিশিষ্ট বউটা এমন ডাইনি ঈশ্বর কবে থেকে হলো রে? সুভাকে ডাইনি বলায় সুভা তানভীরের পায়ে খুব জোরে একটা পাড়া দেয়। তানভীরও লাফিয়ে ওঠে আর চিৎকার করে ওঠে। তানভীর তখন বলে ওঠে, কিছু কইলেই খালি মারে। তানভীরের কথায় আবারও সবাই হেসে ওঠে। তানভীর সরকার কোনো একজনের সামনের যে ভেজা বেড়াল সেটা সহজেই বোঝা গেল। তানভীর সুভার হাত ধরে হেঁটে সামনের দিকে যেতে থাকে আর তাদের পিছু পিছু পঞ্চপাণ্ডব আসতে থাকে। কিছুটা যাওয়ার পর সুভা বলে ওঠে তানভীরকে, সরি তানভীর। তানভীর সাথে সাথে বলে ওঠে, কেন লক্ষ্মীটি? প্রত্যুত্তরে সুভা বলে ওঠে, এই যে অলক্ষ্মীর মতো কাজ করে বসলাম। সুভার কথা শুনে তানভীর দাঁড়িয়ে পড়ে। সাথে সাথে সুভা ও পঞ্চপাণ্ডব দাঁড়িয়ে যায়।
তানভীর রাগী দৃষ্টিতে পেছনের দিকে তাকায় আর বলে ওঠে, সুবাকে ধরতে গেলে সকাল তোমার আর আমার কোনো দোষই নাই, সব দোষ এই মির্জাফরদের। তানভীরের কথা শুনে পাঁচজনই হতভম্বের মতো তাকিয়ে থাকে তানভীরের দিকে। মাহির সাথে সাথেই বলে ওঠে, আমরা কি করলাম ভাই? তখন তানভীর বলে ওঠে, সেদিন যদি অক্সিজেনের আইডিয়া না দিতি তাহলে এই কুটনি ফুপুটা আমাদের মধ্যে আসতেই পারতো না, আর আমি বউহারা হতাম না। মাহির তখন সাথে সাথে বলে ওঠে, ভাই এই আইডিয়া তো সাকিবার ছিল, আপনি ওকে ধরেন। মাহিরের কথা শুনে তানভীর সাথে সাথে নিজের জামার হাতা উপরে ওঠাতে থাকে। যেই তাদের মারতে যাবে তখনই সুবা তানভীরের হাতটা ধরে ফেলে আর বলে ওঠে, খবরদার আমার ছেলেদের গায়ে আপনি হাত দিবেন না। এদিকে পঞ্চ পাণ্ডবকে নিজের ছেলে বলায় তাদের চোখে পানি চলে আসে, কারণ তারা পাঁচজনই ছিল এতিম, কেউ কখনো তাদের নিজের ছেলে বলে ডাকেনি। তানভীরই ছিল তাদের বাবার মতো। বয়সে তানভীর খুব বেশি বড় না হওয়ায় তারা সকলেও তাকে ভাই বলে ডাকতো। মাহির তখন আবেগী হয়ে চোখে জল নিয়ে চিৎকার করে বলে ওঠে, আম্মা বলে। পাঁচজনই হাত বাড়িয়ে অতি আবেগে সুবাকে জড়িয়ে ধরতে চায়। তানভীর তাদের মতিগতি বুঝতে পেরে সামনে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে পড়ে আর তানভীর তার পঞ্চপাণ্ডবের উদ্দেশ্যে বলে ওঠে, করস কি ভাইরা, এটা আমার বউ। মাহিতে তখন আবেগী হয়ে বলে ওঠে, ভাই আপনি সরেন, এইটা আমাগো আম্মা। আম্মা বলে এগিয়ে আসলে তানভীর বলে ওঠে, আরে সর, এইটা আমার বউ। মাহির তখন বিরক্ত হয়েই বলে ওঠে, ভাই আপনি কইলাম ওইটা আমার মা, পয়লার মাঝে আইতে পারেন না। আম্মা বলে আবার এগিয়ে যায়। এভাবে তানভীর যতই তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে তারা ততই সুবার কাছে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যায়। সাকিব তো তখন বিরক্ত হয়েই বলে ওঠে, ভাই আপনার নিচে বম ফাটামু, সরেন কইতেছি। মা গো বলে আবার এগিয়ে যায়। তানভীর তখন চিৎকার করে বলে ওঠে, আরে এইটা আমার বউ। আর এই পঞ্চপাণ্ডবের কাণ্ড দেখে তানভীর খুব রেগে যায় তাদের অতি আবেগে, কিন্তু আজকে তানভীরের রাগা তাদেরকে দমিয়ে রাখতে পারে না। তাদেরকে আটকাতে না পেরে তানভীর একটা উপায় করে বলে ওঠে, আচ্ছা দাঁড়া দাঁড়া, আগে আমি ধরমু, তারপর তোরা ধরবি। সকলে একসাথে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তারপর তানভীর সুবাকে জড়িয়ে ধরে আর পঞ্চপাণ্ডব তানভীরকে। এভাবে তারা তাদের মাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর সকলে এসে জিপের সামনে এসে দাঁড়ায়, যে যার মতো জায়গায় বসে পড়ে। আর সুবা নিজের ইচ্ছেতে তানভীরের কোলে উঠে বসে। সবাই বসে পড়লে সাকিব বলে ওঠে, ভাই এখন কই যামু? তানভীর সাথে সাথে বলে ওঠে, ডেন্টিস্টের কাছে চল। তানভীরের কথা শুনে সবাই অবাক হয়ে তানভীরের দিকে তাকিয়ে থাকে। তখন সাকিব বলে ওঠে, হঠাৎ ভাই? তানভীর সুবার দিকে তাকায় আর বলে ওঠে, এক থাপ্পড়ে তোগো মা আমার চাপার দাঁত নাইরা দিছে। আর তানভীর নিজের গাল ধরে সুবার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। সুবা ভ্রুকুচকে তাকায় তানভীরের দিকে, দেখে মনে হচ্ছে দুজন জনমের একে অপরের শত্রু। সুবা তখন হাসি মুখে সাকিবকে বলে ওঠে, বাবা সাকিব। সাকিব সাথে সাথে বলে ওঠে, যে আম্মা। সুবা বলে ওঠে, আপনার ভাইকে বলে দেন এখনো 43টা থাপ্পড় বাকি আছে। সুবার কথা শুনে তানভীর গাল থেকে হাত সরিয়ে সুবার কোমর চেপে ধরে তার কাঁধে মুখ গুজে দেয় আর নিজের রূপ চেঞ্জ করে তানভীর বলে ওঠে, আমি তো মজা করতেছিলাম বউ, আমরাই তো, এত চেতা কেন? এদিকে তানভীর সুবাকে এত পাম দেওয়া দেখে তারা পাঁচজনই খুবই কষ্টে নিজেদের হাসি থামায়। যাক, শেষমেশ তানভীর সরকারও কাউকে ভয় পায়। গাড়ি চলতে থাকে সোজা ভিলার উদ্দেশ্যে। ভিলায় আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যায়। সারা রাস্তা তানভীর সুবাকে বকাটে ছেলেদের মতো উত্তপ্ত করে। সুবা না পেরেছে কাউকে বলতে আর না পেরেছে তানভীরকে আটকাতে। সুবা এতক্ষণ বসে বসে শুধু বাসায় আসার জন্য অপেক্ষা করছিল। এদিকে থেকে থেকে তানভীর সুবার কোমরে চিমটি থেকে শুরু করে সুরসুরিয়ে দিতে থাকে। সুবা যতবারই তানভীরের হাত সরায় তানভীর ততবারই সুবাকে আরো বিরক্ত করে। গাড়ি সোজা ভিলার ভিতরে এসে দাঁড়ায়। এক এক করে সবাই গাড়ি থেকে নেমে যায়। সবাই অপেক্ষা করতে থাকে সুবার নামার। সুবা মুচকি হাসি দিয়ে যেতে থাকে। সুবা মাঝে হাঁটতে থাকে আর তার চারপাশে পঞ্চপাণ্ডব। দেখে মনে হচ্ছে সুবা নির্বাচনের প্রচারে যাচ্ছে আর তার সাথে বাকিরা স্লোগান দিচ্ছে। কেউ তানভীরের জন্য দাঁড়ায় না। তানভীর হাত ভাঁজ করে দাঁড়িয়ে পড়ে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাণ্ড দেখে। তানভীর দাঁড়াতেই সকলে পিছনে ঘুরে তাকায়। সবাই তাকানোতে তানভীর বলে ওঠে, মাকে পেয়ে বাবাকে তো ভুলেই গেলি সবাই। সাকিব বলে ওঠে সাথে সাথে, সম্পর্ক বদলে গেল এক পলকে। সাকিবের কথা শুনে তানভীর রেগে বলে ওঠে, সাকিবের বাচ্চা। সাকিব ছুটে বলে ওঠে, আম্মা বলে সাকিব সুবার পাশে দাঁড়িয়ে পড়ে। তা দেখে সুবা বলে ওঠে, খবরদার সরকার সাহেব, আমার ছেলে থেকে দূরে থাকবেন।
তানভীর তখন বলে ওঠে বিরক্ত হয়ে, সালার একটা জিন্দিগি আমার। বলেই তানভীর হনহনিয়ে ভিতরে চলে যায় আর বাকিরাও হাসতে থাকে। তানভীরকে রাগাতে পেরে সুবাও বেশ খুশি হয়। এতদিনে তার শয়তান সরকার বদ মেনেছে। ভিলার ভেতরে আসতেই যে যার মতো রুমে চলে যায়। সারাদিনে তাদের উপরে অনেক ধকল গেছে। তানভীরের সাথে তাল মিলাতে যেয়ে আজকে সকলের বেশ টায়ার পাংচার হয়ে গিয়েছে বলা চলে। সকলের রুমে যেতেই সুবাও তাদের রুমে যেতে থাকে, কিন্তু সুবার রুমে যেতে হালকা ভয় কাজ করছিল। হুট করে তানভীরকে সে এত জোরে দুটো চড় মারলো, আর তানভীরও কিছু বলল না। তা ভেবে সুভার মনে বেশ ভয় চলে আসে। তখন তো সবাই ছিল তানভীরকে জ্বালানোর জন্য, কিন্তু এখন তো সে একা। বেশ ভয়ে ভয়ে সুভা রুমের দরজা লক খুলে ভেতরে প্রবেশ করে। ভিতরে ঢুকতেই সুভা দেখে পুরো রুমে অন্ধকার। সুভা কোনো রকমে পা টিপে টিপে সুভা লাইট অন করতে যায়, আর ঠিক তখনই তার হাতে হ্যাঁচকা টান পড়ে। দেয়ালের সাথে শক্ত করে চাপড়ে ধরা হয় সুভাকে। এদিকে এত অন্ধকারের মাঝেও তানভীরের অস্তিত্ব খুব ভালোভাবে টের পায় সুভা। তানভীর একটু ঝুঁকে সুভার গালে কিস করে। চোখ বন্ধ করে ফেলে সুভা। তারা দুজনেই একে অপরের নিঃশ্বাসটাই শুধু ভালোভাবে অনুভব করতে পারে। তানভীর আবারও সুভার অন্য গালে কিস করে। তানভীর থেমে সুভার দিকে তাকিয়ে থাকে। তানভীর সুভার দিকে তাকাতেই সুভা তানভীরের পায়ের উপরে ওঠে, তার গলা জড়িয়ে ধরে। খুব শক্ত করে জড়িয়ে ধরে সুভা তানভীরকে। এদিকে তানভীরও সুভাকে চাপড়ে ধরে। কিছুক্ষণ পর তানভীর অনুভব করে তার কাঁধে টপ টপ করে পানি পড়ছে। তানভীর বুঝতে পারে সুভা কাঁদছে, তাই সুভাকে বলে ওঠে তানভীর, কেঁদো না পড়ি, তোমার চোখের পানি খুবই দামি। সুভা কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমি খুব ভয় পেয়ে গেছিলাম তানভীর। সুভা আবারও বলে ওঠে, আমি তো এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গিয়েছিলাম, এই বুঝি আপনাকে হারালাম। আমি আপনাকে খুব ভালোবাসি তানভীর। তানভীর আবারও বলে ওঠে, আরেকবার বলো সুভা। সুভা আবার বলে ওঠে, আমি আপনাকে খুব ভালোবাসি তানভীর। তানভীর এবার বলে ওঠে আরেকবার। এভাবে চলতে থাকে তাদের জীবন।